ডিয়ার ভাইজান আপুরা, আসসালামু আলাইকুম। তো আমরা সরলরেখা অধ্যায় বেসিক টু প্রো সিরিজ চালু করছিলাম। অ্যান্ড আমরা লেকচার নাম্বার 1 অ্যান্ড লেকচার নাম্বার 2 এই দুইটা আমরা কভার করছিলাম। অ্যান্ড লেকচার নাম্বার 1-এ আমরা মূলত একেবারেই 19 লেভেলের বেসিকগুলো পড়ছিলাম। লেকচার নাম্বার 2-এ আমরা পড়ছিলাম কিছু ইন্টারমিডিয়েট লেভেলের বেসিক তথ্য এবং থিওরি পড়ছিলাম। তো তারই ধারাবাহিকতায় আমরা লেকচার নাম্বার 3-এ সেই থিওরিগুলো একটু প্র্যাকটিস করছিলাম ম্যাথমেটিক্স প্র্যাকটিসের মাধ্যমে। এবং লেকচার নাম্বার 3.2 অর্থাৎ আজকের লেকচারটাতে পার্ট 2-এ আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 1 নম্বরে দূরত্ব নিয়ে পড়বো, দেন তারপরে ঢাল নিয়ে পড়বো। তাহলে দূরত্ব এবং ঢাল এই দুটো টপিক হচ্ছে আজকে আমরা শেষ করার চেষ্টা করব। তো অ্যাট ফার্স্ট আমি যদি দূরত্ব নিয়ে একটু কিছু বলি, তাহলে দূরত্ব হচ্ছে তোমার পুরো স্থানাঙ্ক জ্যামিতি। এটার একটা সবচেয়ে বেসিক টপিক্সের মধ্যে একটা, কারণ এই স্থানাঙ্ক জ্যামিতিতে তুমি দূরত্ব জানবে না তো তুমি সমীকরণ প্রতিপাদন করতে পারবে না। তুমি কোনো একটা কনিক্স বা কোনো একটা স্বাভাবিক কোনো সেটা বিভিন্ন তথ্য বের করতে বলছে, সেই তথ্য কিন্তু তুমি বের করতে পারবে না। এবং ঢাল যদি না জানো, বুঝতে পারতেছো, পরবর্তীতে যারা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার আসো তারা জানো যে আমরা যখন ডিফারেন্সিয়েশন করি তখন আমাদের ঢাল কনসেপ্টটা প্রয়োজন হয়, এবং যখন আমরা ইন্টিগ্রেশনও করি তখনও আমাদের এই ডিফারেন্সিয়েশন প্রয়োজন হয়। কাজে ঢাল না জানলে এই দুইটা জিনিসই কিন্তু পুরোপুরি অজানা থাকে যাবে। তো এইখানে পরবর্তী পার্টে আমরা একটু ঢালটা দেখব। তো দেখো আমরা মোটামুটিভাবে শুরু করি। তো প্রথমত আমরা যেটা কভার করার চেষ্টা করব এটা হচ্ছে আমাদের দূরত্ব। তো দেখো এখানে আমি বলছি দ্য কিং অফ কোঅর্ডিনেট জিওমেট্রি, মানে কোঅর্ডিনেট জিওমেট্রির রাজা, মানে দূরত্বটাকে যদি আমি একটু বলি। সো এটা কেন, এই কথাটা বলা হয়েছে কেন, এটা বলার মেইন কারণ আমি এতক্ষণে বলেই ফেলছি যে আমরা যদি সাধারণভাবে চিন্তা করে দেখো, যারা বৃত্ত চ্যাপ্টারটা একবারেও করছো বা যারা করবা, তোমরা দেখবে বৃত্তের যখন আমি সাধারণ যে প্রমিত সমীকরণটা সেটাও যখন আমি বের করতে চেষ্টা করব তখনও কিন্তু আমার এই দ্রুত কনসেপ্টটা কাজে লাগবে। কাজে দ্রুত কনসেপ্ট ছাড়া আমি কিন্তু আগাইতে পারবো না। ঠিক আছে, দ্রুত কনসেপ্ট ছাড়া আমি কিন্তু আগাইতে পারবো না। তো দ্রুত জিনিসটা দেখো, দ্রুত জিনিসটা কি মিন করে। প্রথমত আমি একটু স্থানাঙ্ক ব্যবস্থা একটু ড্র করে নেই এখানে। তো আচ্ছা, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমার এক্স এক্সিস। তো দেখো তো এখানে আমি দুইটা বিন্দুকে কাউন্ট করতেছি। মনে করি এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, সেই বিন্দু দুটাকে আমি একটু কাউন্ট করতেছি। এখন আমি বলে দিলাম যে এই যে ফার্স্ট পয়েন্টটা যেটাকে আমি বলছি, এটাকে আমি বললাম এর স্থানাঙ্ক হচ্ছে x1, y1। এন্ড যে সেকেন্ড পয়েন্টটা, এই সেকেন্ড পয়েন্টটাকে আমি কিউ বললাম, এই পয়েন্টটাকে আমি বললাম x2, y2। তাহলে বলতো ফার্স্ট পয়েন্টটার সাপেক্ষে আমি যদি এটাকে একটু বলি, তাহলে দেখো এটার এইটুকু পার্ট অর্থাৎ y অক্ষ থেকে দ্রুত সেটা কিন্তু তোমার x1 মিন করে, অর্থাৎ এইটুকু হচ্ছে তোমার x1। আবার x অক্ষ থেকে যে দ্রুতটা মিন করে সেটা হচ্ছে আমাদের এই যে এইটা x অক্ষ থেকে দ্রুত, সেটা আমাদের কোটিটা মিন করে, অর্থাৎ y1। তো আমরা x1 এবং y1 বুঝলাম। তার পরবর্তীতে তুমি যদি এইটা যদি একটু বের করতে চাও, অর্থাৎ কিউ পয়েন্টটাকে যদি একটু ব্যাখ্যা করতে চাও, তাহলে x অক্ষ থেকে দ্রুতটাকে আমরা বলবো y2, সেই পার্টটাকে আমরা বলতেছি y2, এবং y অক্ষ থেকে যেটা দ্রুত সেটাকে আমরা বলবো x2, কারণ সেই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে x2, y2। ওকে, সো এইটুকু পার্ট বোঝার পর দেখো তো আমরা তো চাই আসলে কোনটা, আমরা চাই এইটা। দাঁড়াও তোমাদের একটু অন্য কালি দিয়ে একটু দেখাই। আমরা আসলে পাইতে যাচ্ছি আমাদের এই পয়েন্টটাকে, এইটুকু ডিস্টেন্স থেকে, এটাকে আমরা বলবো ডি। অর্থাৎ পি এবং কিউ এর মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, এখানে পি এবং কিউ এর মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, তাকে আমি ডি নামে সূচিত করলাম, এবং এই ডি এর ভ্যালুটাই হচ্ছে আমি জানতে চাই যে ডি সমান হোয়াট। ওকে, আমরা কিন্তু এইটা পাইতে চাই। সো এটা যদি তুমি পাইতে চাই, দেখো তো তুমি একটা কাজ করতে পারো, এখানে তুমি একটা ত্রিভুজ বানায় ফেলতে পারো। কিভাবে? এই যে এই দিক বরাবর আমি যোগ করে দিলাম, এবং এই দিক বরাবর এইটা একটু যোগ করে দাও। তাহলে এই দুটো যদি যোগ দেওয়া যায় তাহলে এটা কিন্তু একটা ত্রিভুজ হয়ে যায়। অ্যান্ড গেস হোয়াট, এটা কিন্তু তোমার একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তো সমকোণী ত্রিভুজের জন্য তুমি কি বলতে পারো? তুমি তো জানো পিথাগোরিয়ান থিওরেম। তো পিথাগোরিয়ান থিওরেম অনুযায়ী বলতে পারি আমরা অতিভুজের উপর স্কোয়ার ইজ ইকুয়ালস টু লম্বের উপর স্কোয়ার, তারপরে ভূমির উপর স্কোয়ার। তো এখানে কিন্তু দেখো অতিভুজটাই কিন্তু আমাদের ডি বা ডিস্টেন্স হিসাবে বা দূরত্ব হিসেবে কাজ করতেছে। কাজে আমি এখান থেকে অতিভুজটা বের করব।
তো অতিভুজ যদি তোমার ডি হয়, আচ্ছা এইটা মনে হয় লেখা লাগবে না, তবু আমি একটু লিখে দিই। অতিভুজের উপরে স্কোয়ার সমান হবে লম্বের উপর স্কোয়ার প্লাস হবে তোমার এখানে ভূমি এর উপর স্কোয়ার। সো অতিভুজ হচ্ছে আমরা ডি হিসেবে কাজ করতেছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি ডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, আচ্ছা এখান থেকে কিন্তু আমি লম্বটা জানি না, তো লম্বটা না জানলেও লম্ব কিন্তু আমরা বের করে নিতে পারবো। দেখো এখান থেকে লম্ব হচ্ছে আমার এই যে এইটুকু পার্ট না, এইটুকু পার্ট আমাদের লম্বটা না, তো এইটুকু পার্ট কিন্তু আমরা বের করতে পারি। দেখো এই পুরাটা হচ্ছে y2, এই পুরাটা তো হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার পুরোটা y2। এই y2 থেকে আমি এই যদি y1টা যদি বাদ দিতে পারি, তাহলে কিন্তু আমি সুন্দর মতো এইটা পেয়ে যাব এবং এইটা হচ্ছে আমাদের লম্বটা, এটা হচ্ছে আমাদের লম্বটা। তাহলে দেখো আমি যদি যখন লম্ব বের করতে যাবো তখন এটা হবে আমাদের y2 মাইনাস y1, এটা কিন্তু আমাদের লম্ব হিসেবে কাজ করবে। এবং আমরা যদি ভূমিটা যদি বের করতে চাই, সেমভাবে আমরা কাজ করবো এবার অনুভূমিকভাবে। তাহলে দেখো এই পুরা পার্টটা আমি দেখাচ্ছি একটু নিচে থেকে, এই পুরা পার্টটা কিন্তু তোমার x2 হিসেবে কাজ করতেছে। তো x2 থেকে তুমি যদি এইটুকু বাদ দাও, তুমি কিন্তু তবে কিন্তু এইটুকু পাবা, এবং এইটুকু কিন্তু উপরে দেখো তোমার এইটা হচ্ছে ভূমিটা। তাহলে ভূমিটা কি? ভূমিটা হচ্ছে তোমার এখান থেকে লেখা যায় x2 মাইনাস x1, অর্থাৎ x2 থেকে আমি x1টা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, x2 থেকে আমি x1টা বাদ দিয়ে দিলাম, তাহলে এটা হবে তোমার সুন্দর মতো x2 মাইনাস x1 এটা। তো পরবর্তী স্টেজে লম্বের উপর স্কোয়ার বলছি, ভূমির উপর স্কোয়ার বলছি, তো ভূমির উপর স্কোয়ার বললে কি হয়? এটা হয় x2 মাইনাস x1 তার উপরে স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তারপরে স্কোয়ার। আর আমি তো পাইতেছি কেবল ডি, তার ডিস্টেন্সটা, দূরত্বটা। তাহলে দূরত্বটাকে কি বলবো? দূরত্বটাকে বলবা ডি ইজ ইকুয়ালস টু জাস্ট এইদিকে স্কোয়ারটা ওইদিকে যে রুট হয়ে যায় সুন্দর মতো, এবং এখানে পাবা x2 মাইনাস x1 তারপরে স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তারপরে স্কোয়ার। এখন তুমি দেখো, তুমি কিন্তু এটাকে এইভাবে লিখতে পারতা, সেটা হচ্ছে এরকম রুট ওভার অফ x1টাকে সামনে দাও, x2টাকে পরে দাও। বলো তো এখানে কাজ কি করছি? এখানে আমি x2 মাইনাস x1, এখান থেকে আমি একটা মাইনাস কমন নিয়েছি এবং ওই মাইনাসটাকে স্কোয়ার করে দিচ্ছি। তাহলে বলো মাইনাসকে স্কোয়ার করলে মাইনাসে তো প্লাস হয়ে যায়, তাহলে তখন কিন্তু মাইনাসটা বিলুপ্ত হয়ে গেছে। তাহলে আমি ভিতরে পাচ্ছি x1 মাইনাস x2 এবং এটাই আমাদের পড়ে থাকে। তাহলে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তো এটা হচ্ছে গাণিতিক প্রকাশ, তুমি এটাও ভাবতে পারো গাণিতিক প্রকাশ। তো আমরা যদি এটাকে একটু এখন বাংলা ভাষায় বলি, সেই বাংলা ভাষাটা হবে দ্রুত সমান রুট ওভার অফ, এবং তোমরা এটাই মূলত জেনে আসছো 9-10 থেকে, সেটা হচ্ছে ভুজদ্বয়ের অন্তর তারপরে স্কোয়ার, ভুজদ্বয়ের অন্তর তার উপর আমরা করব স্কোয়ার প্লাস হচ্ছে কোটিদ্বয়ের অন্তর তার উপরে স্কোয়ার, এবং উপরে থাকবে একটা রুট। তাহলে এই জিনিসটা যদি মেনটেন করতে পারো তাহলে কিন্তু তুমি দ্রুত পেয়ে যাবা। আচ্ছা এখন আমাকে একটা কথা বলো তো, এই যে দ্রুতটা যে বের করলা, বলো তো এটা কোন স্থানাঙ্ক ব্যবস্থায় বের করছো? দ্রুতটা যে বের করছো এটা কোন স্থানাঙ্ক ব্যবস্থা বের করছো? এটা কিন্তু ভাইয়া তোমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটা কিন্তু তোমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দ্রুতটাকে বের করে নিয়ে আস। তো তোমার যদি কখনো কোনো বিন্দুগুলা পোলার স্থানাঙ্কে দেওয়া থাকে এবং পোলার স্থানাঙ্কে যদি দ্রুত বের করতে বলে, তখন কিভাবে করবা? তো তখন বের করার জন্য আমরা এখন ওই থিওরিটা দেখব যে পোলার স্থানাঙ্কে আমরা কিভাবে বের করে নিয়ে আসতে পারি। ওকে, তো প্রথমত আমরা একটু চিত্র ড্র করি আবার, কারণ আমাদের এবার স্থানাঙ্ক ব্যবস্থা চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, আমরা এবার বলবো এটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো বুঝতে পারতেছো পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় তোমার এক্স এবং ওয়াই এগুলা ঠিক থাকবে, কিন্তু তোমার ধারণাটা একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে তুমি এবার কি ব্যবহার করবা? এই যে আগের মতো আমি দুইটা পয়েন্ট নিচ্ছি, মনে করো এটা একটা পয়েন্ট এন্ড এইটা হচ্ছে আলাদা একটা পয়েন্ট, এন্ড তার মধ্যবর্তী ডিস্টেন্সটা আমাদের দূরত্ব হিসেবে কাজ করবে। তো এবার আমরা যদি আগের মতো যদি একটু চিন্তা করি, তাহলে আমাদের ডিস্টেন্সটা কিন্তু এই যে এটা কিন্তু আমাদের সেই ডিস্টেন্সটা যাকে আমরা প্রকাশ করতেছি ডি দ্বারা, যাকে আমরা প্রকাশ করতেছি। ওকে, তো দেখো আমি প্রথম বিন্দুর স্থানাঙ্ককে মনে করে বললাম r1 θ1। ভালো করে ভেবে দেখো, পোলার স্থানাঙ্কে কিন্তু আমরা আর এবং থিটা দ্বারা সবকিছুকে সূচিত করি,
এবং কিউ যে বিন্দুটা সেটাকে আমি বললাম R2 θ2। ঠিক আছে, তাহলে আগের মতো এখানেও আমাদের একটা চিত্র হয় না, এখানেও আমার একটা এইরকম ত্রিভুজ হয়ে যায় না? দেখো তো, এরকম 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 উপর থেকে যদি আসি, এটা হচ্ছে আমাদের একটা এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সেই ত্রিভুজটা। তাহলে এই ত্রিভুজের তুমি যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা পাবা, সেই অ্যাঙ্গেলটাকে কি বলবা? দেখো, এই প্রথম যে অ্যাঙ্গেলটা, এটাকে যদি মূল বিন্দু থেকে যদি যোগ দাও, আচ্ছা জিনিসটাকে একটু, আচ্ছা দাঁড়াও, আমরা চিত্রটাকে একটু চেঞ্জ করে নেই আমাদের আর্ট করার সুবিধার্থে, একটু চেঞ্জ করে নিব। ওকে, আমাদের পয়েন্টগুলো দেখো, মনে করো একটা পয়েন্টকে আমি এটা ধরলাম, আরেকটা পয়েন্টকে আমি একটু এই দিকে ধরলাম, তাহলে আমাদের ব্যাপারটা প্রমাণ করতে বেশি সুবিধা হবে। ওকে, এবং ডিস্টেন্স আমাদের কোনটা? ডিস্টেন্স হচ্ছে ভাই আমাদের এই যে এটা, এইটা আমরা কিন্তু এটা বের করবো, এটা হচ্ছে আমাদের ডি হিসেবে কাজ করবে। ওকে, সো পয়েন্টগুলো আমি একটু দিয়ে দিই। সো ফার্স্ট পয়েন্টটা হচ্ছে আমাদের পি, মনে করি এটাকে পি বললাম, এটা হচ্ছে আমাদের R1, θ1, এটাকে আমি কিউ বললাম, R2, θ2। তাহলে দুইটাকে আমি কি করব, আমরা যেহেতু আর জানা, তাহলে দুইটাকে আমরা মূলবিন্দু পর্যন্ত একটু যোগ করে দেবো। এটাকে মূলবিন্দু পর্যন্ত দিলাম, এটাকেও তোমার মূলবিন্দু পর্যন্ত আমরা যোগ করে দিলাম। তাহলে বলো তো, এই বিন্দুর স্থানাঙ্ক কিউ এর যদি স্থানাঙ্ক R2 হয়, তাহলে এই পার্টটা কি? এই পার্টটা তোমার R2 না? এটুকু, এটা কিন্তু তোমার R2। এবং ও থেকে, এই যে মূলবিন্দু তোমার ও থেকে পি বিন্দুর স্থানাঙ্ক, এটা যদি R1, θ1 হয়, তাহলে এর মডুলাসটা এটা, অর্থাৎ সরাসরি দূরত্বটা সেটা কত? সেটা হচ্ছে আমাদের R1। তাহলে এখান থেকে R2 এবং R1 কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আরেকটা জিনিস দেখো, তুমি যদি এই বিন্দুটা কিউ বিন্দুটাকে বলো R2, θ2, তাহলে এটার এক্স অক্ষের সাথে স্থানাঙ্কটা কি হবে? অর্থাৎ এইটুকু কি হবে? এইটুকু কিন্তু হবে তোমার θ1, θ2। এবং প্রথমটা পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? পি বিন্দুর যে ইয়াটা, সেটা এই কোণটা তোমার হবে θ1। তাহলে বলো তো, আমি যদি এক্স্যাক্ট, দাঁড়াও আমি একটু কালিটা চেঞ্জ করি, আমি যদি এক্স্যাক্ট মনে করো এই পয়েন্টটা পাইতে চাই, এই যে এটা যদি পাইতে চাই, তাহলে এটা পাইতে গেলে কি করব? জাস্ট আমি θ1 থেকে θ2টা সুন্দর মতো বিয়োগ দিয়ে দেবো। তাহলে এইটাই হচ্ছে আমার সেই অ্যাঙ্গেলটা, বুঝছি? ওকে, তাহলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হলো, সেটা হচ্ছে আমাদের পি ও কিউ। এই ত্রিভুজের আমরা যতগুলো বাহু হয় এবং একটা কোণ আমরা একটু আইডেন্টিফাই করে ফেললাম। তো এখান থেকে কিন্তু আমি এই ত্রিভুজের তথ্যটা বের করে নিয়ে আসতে পারি, কারণ এই ত্রিভুজের একটা বাহুই হচ্ছে আমাদের পি এবং কিউ, এবং পি এবং কিউ বের করাই হচ্ছে আমাদের মেইন টার্গেটটা। তো এখন তোমাদের এইটা করার জন্য আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে, এটা করার জন্য একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে তোমার ত্রিভুজের কোসাইন সূত্র। একটা ত্রিভুজের জন্য কোসাইন সূত্র, এটা মূলত তোমরা হায়ার ম্যাথ বই ফার্স্ট পেপারে চ্যাপ্টার নাম্বার 7 যে শিখবা, কোসাইন সূত্র। তো কোসাইন সূত্র কি বলে? কোসাইন সূত্র বলে, তুমি যদি একটা কোণ নাও, মনে করো আমি কস এ নিলাম, মানে একটা কোণের যদি তুমি কোসাইন অনুপাত নাও, সেটা কি হবে? সেটাকে এইভাবে আমরা মাথায় রাখি জেনারেলি, তুমি যে কোণটা নিছো, দেখো এই কোণটা নিয়ে নিই, এই কোণটা নিয়ে নিই, তাহলে এই কোণের বিপরীত বাহু সেটাকে আমরা প্রকাশ করি ছোট হাতের এ দ্বারা, এবং এই কোণের বিপরীত বাহু যেটা নিবা, এই কোণের বিপরীত বাহু ওটাকে স্কোয়ার করে বাদ দিবা। এখন কার থেকে বাদ দিবা? বাদ দিবা বাকি দুইটা বাহুর যোগফল থেকে, মানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখান থেকে বাদ দিবা। তো দেওয়ার পরে এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার উপরে লিখলা না, তো ওইটার 2 অনুপাত করে লিখবা, মানে 2bc লিখবা। ঠিক আছে? তো এটা অ্যাপ্লিকেবল কোন ত্রিভুজের জন্য? এটা অ্যাপ্লিকেবল এই ত্রিভুজের জন্য। দাঁড়াও আমি একটা ত্রিভুজটা একটু ড্র করে দিই উপরে, দেখো তোমরা। তো মনে করো এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে তোমার এ কোণ, তাহলে এটা যদি এ হয়, এই বাহুটাকে আমরা বলবো এ। এটা যদি তোমার বি কোণ হয়, আচ্ছা আমি একটু দেখাই, এটা এ, ওকে ওকে তো দেখো এটা হচ্ছে তোমার এ, এটাকে আমরা বলবো বি, এটাকে আমরা বললাম সি। তো সি কোণের বিপরীত বাহু ছোট হাতের সি, বি কোণের বিপরীত বাহু ছোট হাতের বি, এইভাবে আমরা জিনিসটাকে প্রকাশ করব। তাহলে এ কোণের বিপরীত বাহু ছোট হাতের এ, তাহলে দেখো বাকি দুইটা বাহুর যোগফল থেকে সেটা বাদ যাবে, এবং নিচে অপর দুইটা বাহুর গুণফলের সাথে 2 গুণ থাকবে, এরকম ভাবে। তো এটা কিন্তু তোমার ত্রিভুজের কোসাইন সূত্র এটাকে বলে, এটার প্রমাণ আছে, এটা আমরা ভবিষ্যতে শিখব। তো এখন যেহেতু বাহুর সাথে কোণের সম্পর্ক স্থাপন করা লাগবে, কাজে আমরা এই সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করতে পারি। তো এই সূত্রটা তুমি যদি এই
θ1, এই θ1 মাইনাস θ2 এখানে যদি একটু অ্যাপ্লাই করো তাহলে দেখো কাজ হয়ে যায়। তো দেখো আমরা অ্যাপ্লাই করি, এখানে মনে করো cos θ1 মাইনাস θ2, তাহলে বলো যে অ্যাঙ্গেলটা নিলাম সেই অ্যাঙ্গেলের বিপরীত পাশে যে বাহুটা সেটাকে বাদ দিয়ে দেবো না? তো বিপরীত পাশের বাহুটা আছে তোমার ডি, দেখো এই যে এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের বিপরীত পাশের বাহু হচ্ছে এইটা ডিটাকে আমি স্কোয়ার করে বাদ দিয়ে দেবো। বুঝতে পারছো? ডিটাকে আমি স্কোয়ার করে বাদ দিয়ে দেবো। এখন কোন দুইটা থেকে বাদ দিব? বাকি দুইটা থেকে। বাকি দুইটা বলো তো কি? দেখো এইদিকে একটা আছে, এটা হচ্ছে তোমার R1, এবং এইদিকে একটা আছে, এটা তোমার R2। তাহলে এই R1 এবং R2 থেকে আমরা এই R1 এবং R2 বর্গের যোগফল থেকে আমরা ওই দুইটা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে আমরা পাই R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এবং নিচে কি থাকবে? নিচে হচ্ছে বাকি যে জিনিসটা থাকলো ওটার 2 R1 R2 এভাবে। তো এখন আমাদের বের করার টার্গেট হচ্ছে ডি এর ভ্যালু বের করা। তো ডি এর ভ্যালু বের করার জন্য প্রথমত আমরা করব গুণ করে দেব উভয় সাইডকে। তো দেখো এখানে আমরা এমন পাবো R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2R1 R2 ইন্টু cos θ1 মাইনাস θ2। এটা আমরা পাইলাম। এখন দেখো ভাইয়া, যে ডিটাকে যদি আমি ওইদিকে নিয়ে যাই এবং এই পার্টটাকে যদি আমি এইদিকে নিয়ে আসি আমাদের কাজ হয়ে যায়। তাহলে দেখো আমরা একটু নিয়ে আসি, তাহলে ডি ইজ ইকুয়ালস টু হবে, আমি একবারে বলে দিই, রুট ওভার অফ R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার, এবং এটা যদি এইদিকে চলে আসে তাহলে মাইনাস হয়ে যাবে 2R1 R2 cos θ1 মাইনাস θ2। সেই যে দ্রুতের কনসেপ্ট আমাদের বের হয়ে আসছে। এটা কোন স্থানাঙ্কে বলো তো? এটা কোন স্থানাঙ্কে? এটা কিন্তু আমার পোলার স্থানাঙ্কে কাজ করবে, কারণ পোলার স্থানাঙ্কের সুবিধার্থে আমি এই জিনিসটা ব্যবহার করছি। এটা হচ্ছে আমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কাজ করবে। তো আমরা মোটামুটিভাবে দ্রুতের কনসেপ্ট আই গেস বুঝে ফেলছি। তো আশা করি বুঝে ফেলছি। এর পরবর্তী স্লাইডে আমরা যাই। তো দেখো এরপর আমরা কি জিনিসটা শিখতে পারি। এরপর হচ্ছে আমরা একটু 9-10 স্তরের ছোটোখাটো জিনিসগুলো দেখে নিই, যে বর্গ, সামান্তরিক, আয়ত এগুলো কখন কি হবে। তো এইগুলা নিয়ে তোমাদের হালকা পাতলা একটু টাচ আছে তোমাদের প্রথম চ্যাপ্টারটাতেই। তো প্রথমত দেখো তো ভাইয়া, আমরা যদি আচ্ছা স্টেজগুলো এইভাবে নাও। প্রথমে নাও আমরা সামান্তরিক নিলাম, সামান্তরিক। তো এইখানে হচ্ছে ফার্স্টে আমরা এইদিকে আমরা চতুর্ভুজের এই পোর্শনটা দেখে ফেলবো। আমরা কিন্তু অঙ্ক করবো না, এগুলো থেকে অঙ্ক করা মানেও পাপ এই স্তরে, কমপক্ষে এই স্তরে এগুলো থেকে অঙ্ক করা মানেও পাপ হয়ে যাবে। তো দেখো সামুদ্রিক যদি বুঝো তাহলে সামুদ্রিক বুঝলে আয়ত পেয়ে যাবে। তো সামুদ্রিক চিত্রটা কেমন এগুলো নিয়ে আমি কথা বলতেই চাচ্ছি না, কেবল দেখাচ্ছি। দেখো তো এটা এ হলে এটাও এ হবে, এটা বি হলে এটাও বি হবে। বুঝতে পারতেছো কি হবে? আমি খালি কথাটা লিখবো। মেইন কথাটা হচ্ছে বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল। সো বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এটা বললে কি তোমার সামুদ্রিক বুঝবো? না। বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল কিন্তু আয়তেরও হয়। তারপরে কনসেপ্ট আসে হচ্ছে আমাদের এই যে কর্ণ, এইদিকে একটা এইদিকে একটা। দেখো ভাইয়া, একটা কর্ণ বড় একটা কর্ণ ছোট, তাহলে এর সাথে প্লাস অ্যাড করে দিতে হবে কর্ণদ্বয় অসমান। কর্ণদ্বয় অসমান যদি এখন এই সবগুলো শত মানে 100% এটা সামান্তরিক বলতে পারো। তো তার পরবর্তী স্টেজটা আছে হচ্ছে আমাদের আয়ত। তো আমাদের আয়ত কি? আয়ত হচ্ছে, বুঝতে পারতেছো, ছোট্ট করে দেখাচ্ছি। তো আগের মতো কথাটা বলতে পারি, বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল। আরেকটা কথা কি, আরেকটা হচ্ছে দেখো আয়তের ক্ষেত্রে তোমার এই দিকে কর্ণটা যত দূর আসবে এই দিকে কর্ণটা তত দূরেই যাবে, তার মানে প্লাস কর্ণদ্বয় সমান। তো মেইন শতটা কিন্তু তোমার দেয় এইখানে। তো তোমাকে যদি বের করতে বলে আয়ত বা সামান্তরিক যেটাই বলুক, মনে করো তোমাকে বের করতে বললো আয়ত, তো আয়ত বের করতে গেলে তোমাকে মাস্ট বি এইটা দেখা লাগবে। আর ওই দুইটা তো সামান্তরিকেরও সমান, দুইটার মধ্যে তো মিল আছে, কিন্তু বের করা লাগবে মূলত এইটা কর্ণদ্বয় সমান কি অসমান। তাহলে কিন্তু মূলত বোঝা যাবে যে এটা আয়তন সামান্তরিক। তার পরবর্তীতে আসে হচ্ছে আমাদের রম্বস। তো রম্বস তোমরা জানো 4টা বাহুই সমান হয়ে যাবে সুন্দর মতো, কিন্তু কর্ণদ্বয় সমান। ঠিক আছে? তো 4 বাহু সমান
তো এটা বললে আমরা তো বর্গ বুঝবো না। আরেকটা কথা বলতে হবে, সেটা হচ্ছে কর্ণদ্বয় সমান। এই দুটো কথা বলছো মানে মাস্ট বি, হয়ে গেছে, এটা রম্বস, কর্ণদ্বয় সমান। এবার যদি বর্গের কথা বলো, এগুলো জাস্ট আমরা তোমার হচ্ছে যে একটা ক্লাসের একটা যে থাকে, ফ্লোটা থাকে, সেটা খালি মেনটেন করতেছি, এগুলো আমরা করতেছি না, বুঝছো? আচ্ছা, তো এইটার কি, এটা কর্ণদ্বয় সমান হয়ে যাবে। তাহলে কি বলবো আমরা এখান থেকে, 4 বাহু সমান। তো 4 বাহু সমান, তার সাথে সাথে তোমার কর্ণদ্বয় সমান। কর্ণদ্বয় সমান। এবং আরেকটা আরেকটা একটা উদ্ভট চিত্র আছে, সেটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম। এটা ভাইয়া কেমন হয়? তো এটা তোমরা একেবারেই বুঝে যাবা, শুরুতেই বুঝে যাবা, কর্ণ টর্ণ নিয়ে মাথা ঘামাইতেই হবে না, কারণ এটা 4টা বাহুই অসমান। 4টা বাহুই অসমান। এখন আরেকটা শব্দ আছে যে যেকোনো 2টা বাহু তোমার সমান্তরাল থাকতে হবে, তবে এইখানে চেক করা লাগবে না, কারণ 4টা বাহু সমান এমন কোনো চিত্র তো আর নাই। কাজে 4টা বাহু অসমান হলে তুমি একবারেই বলতে পারবা এটা হচ্ছে ট্রাপিজিয়াম। তো এইখানে আমরা চতুর্ভুজগুলো দেখে ফেললাম। তো এবার যদি ত্রিভুজগুলো যদি দেখো, মানে কখন তুমি কোন ত্রিভুজকে কি বলবা। তো ত্রিভুজগুলা প্রথমত আমরা বাহু ভিত্তিতে যদি বলি, তাহলে বাহুর ভিত্তিতে ত্রিভুজগুলো হচ্ছে তোমার 3 প্রকার। সমবাহু, এগুলো তোমরা জানো, সবাই জানো সমবাহু। তো আশা করি বুঝতে পারতেছো, সমবাহু 3টা বাহুই সমান, অর্থাৎ শর্তগুলো আমরা একবারই লিখে ফেলি। এখানে হচ্ছে এ সমান বি সমান সি হবে। যদি বিষমবাহুর কথা বলো, বা আগে সমদ্বিবাহুর কথা বলি, সমদ্বিবাহু, তাহলে এই ত্রিভুজের জন্য তোমার এ সমান বি, মনে করো 2টা বাহু সমান, বাট বাকি যে আরেকটা আছে ওইটা কারোর সাথে সমান নয়। ঠিক আছে? এবার 3 নম্বরে, এটা হচ্ছে তোমার বিষমবাহু, বুঝতেই পারতেছো, বি সম মানে একটাও সমান না। তাহলে বিষমবাহুর ক্ষেত্রে তোমার যেটা হবে সেটা হচ্ছে এ ইজ নট ইকুয়ালস টু বি ইজ নট ইকুয়ালস টু সি, অর্থাৎ একটাও সমান হবে না। তো এগুলো আমরা বাহুর বিচারে একটু দেখে ফেললাম। এবার যদি আমি একটু কোণের বিচারে যদি একটু দেখতে চাই, আমি একটু কোণের বিচারে যদি দেখতে চাই, তাহলে কি হবে? এখানে 1 নম্বর আমরা সমকোণীর কথা বলবো। সমকোণী। তো সমকোণীর ক্ষেত্রে কি হবে ভাইয়া? সমকোণীর ক্ষেত্রে তোমার, আমি একটা ত্রিভুজ আর্ট করতেছি, জাস্ট একটা, এটা দেখেই তোমরা বুঝবো। আচ্ছা, ও এটা তো সমকোণী তো আমাদের আর্ট করতে হবে, সরি। ওকে, আমরা আর্ট করবো সমকোণী। তো এটাকে আমি সি বললাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো মাস্ট বি এখানে কি হবে? এখানে হবে তোমার সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই শর্ত মানলেই সমকোণী, শেষ। ঠিক আছে? 2 নম্বরে তোমার বলবা সূক্ষ্মকোণী। জাস্ট এখানেও আমরা 3টা নিয়ে কাজ করব। সূক্ষ্মকোণী মানে বুঝতে পারতেছো, তোমার একটা কোণ, যে কোনো একটা কোণ থিটা, এটা হবে তোমার 90 চাইতে ছোট হবে। 90 চাইতে ছোট হবে। তো কেমন? এটা হবে মনে করো এরকম একটা চিত্র হইল। হুম 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 তো এই যে এই কোণটা, মনে করো এই কোণটা তোমার 90 চাইতে ছোট। এই কোণটা আমাদের 90 চাইতে ছোট। তাহলে এটা আমরা কিভাবে বুঝবো? তো এটা বোঝার প্রসেসটা হচ্ছে তোমার, মনে করো যে বাহুটাকে বড় বলবা, আচ্ছা, এটা স্বাভাবিকভাবে, এটা তোমার অত জানারও দরকার হয় না। এটা প্রসেস আছে, এই যে এইভাবে বের করা যায়। মানে একটার জন্য তোমার অতিভুজটা একটু বড় হয়ে যায়। এটার ক্ষেত্রে কি, সমকোণীর ক্ষেত্রে কি, সমকোণীর ক্ষেত্রে কিন্তু তোমার সমান, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, দুইটা কিন্তু সমান হয়ে যায়। আর সূক্ষ্মকোণী এবং স্থূলকোণীর জন্য একটাতে তোমার অতিভুজ স্কোয়ারটা বড় হয়, আর একটাতে তোমার অতিভুজ স্কোয়ারটা ছোট হয়। তোমার স্থূলকোণীর জন্য বড় হয়, সূক্ষ্মকোণীর জন্য ছোট হয়। তো এই দুইটা তোমার অত বেশি প্রয়োজন হবে না সাধারণভাবে। এগুলো আমরা আপাতত একটু ইগনোর করতেছি। ওকে, তাহলে তোমরা যদি ভাবো যে দ্রুতের 9-10 লেভেলের মতো এগুলো একটু দেখে ফেললা, দেখে যে দ্রুত হয়ে গেল, তাহলে কিন্তু তোমরা ভুল করতেছো। দ্রুত নিয়ে কিন্তু এখনো অনেক কিছু বাকি আছে। তো দ্রুত নিয়ে আর কোন কনসেপ্ট আমাদের করতে পারি, আমরা একটু দেখতে পারি। সো দ্রুত অনেক প্রকার জিনিসপত্র করা যায় শর্ত সাপেক্ষে। অনেক ক্ষেত্রে আমাদের বিন্দুগুলো শর্ত সাপেক্ষে দিয়ে দেয়। ঠিক আছে? তখন শর্ত সাপেক্ষে কিন্তু আমরা দ্রুতগুলো বের করতে পারি। তো প্রথমত মনে করো এমনি সাধারণ যদি পয়েন্ট দেয়, মনে করো সাধারণ যদি আমরা প্রবলেম প্র্যাকটিস করি, তো এগুলো কি, এগুলো হচ্ছে খুবই নর্মাল। মানে এমনি এমনি যে কোনো স্টুডেন্ট পারবে, কেউ যদি এই কনসেপ্টটা দেখছে তো সে পারবে, মানে মাথা কোনো খাটাইতেই হবে না। এবং এগুলো কোনো টাফ টপিক না, এগুলো থেকে অঙ্ক আসেই না বলা চলে। তোমার এগুলো এমসিকিউ এর জন্য একটু ইম্পর্টেন্ট। আর ম্যাথে যদি আসে, ম্যাথের কোনো একটা ছোট্টখাটো লেভেলে যে লাগবে, কিন্তু প্রতিটা জায়গায় এগুলো লাগবে।
জিনিসগুলো ছোট, সরাসরি যে এই জিনিসটা আসবে এটা না, কিন্তু অন্য জিনিসকে কাজে লাগায়, এই জিনিসকে কাজে লাগায় তুমি অন্য কোনো জিনিসকে ডিরাইভ করবা, অন্য কোনো বড় বড় জিনিসকে করবা, সেই জন্য লাগবে। তো দেখো, একটা কাল্পনিক একটা বিন্দু নিচ্ছি, মনে করো এখানে আমি নিচ্ছি এ কমা মাইনাস এ, এখানে আমরা বের করব বি মাইনাস বি। সো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স মনে করো বের করবো, এমনি এমনি সাধারণভাবে একটু নিয়ম রক্ষা করতেছি, বুঝছো? তো এই দুইটা ডিস্টেন্স যদি তোমার ডি হয়, তাহলে এটাকে বলবা রুট ওভার অফ, তো যে কোনো একটা থেকে ভুজ থেকে আরেকটা বাদ দাও, তাহলে এ থেকে কি বাদ দিবা, বি। তো এ থেকে যদি আমরা বি বাদ দিই, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এবং এখান থেকে থাকে প্লাস, মাইনাস এ থেকে বাদ দেবো আমি মাইনাস বি, তাহলে এটা প্লাস বি হয়ে যাবে হোল স্কোয়ার। তাহলে বলো তো আলটিমেটলি তোমার কি আসে, আলটিমেটলি তোমার কি আসে? তো এখান থেকে আমি কি বলতে পারি এটাকে, দেখো, এটাকে যদি আমি একটু ইয়া করে ফেলি, আচ্ছা ইয়া করা লাগবে না, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, দেখো এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই, তাহলে এটাও কি তোমার এ মাইনাস বি হোল স্কোয়ারে পড়ে যায় না? পড়ে যায় কিন্তু। তাহলে এটাকে কি বলতে পারো, এটাকে বলতে পারো টু ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, এবং তার পরবর্তী লাইনটা হবে কি, অবশ্যই পজিটিভ, যেহেতু দ্রুতের কথা বলছে, হ্যাঁ যেহেতু দ্রুতের কথা বলছে, দেন রুট টুটার সামনে চলে আসে এবং এ মাইনাস বি হয়। এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা, বুঝতে পারছো? জাস্ট এইভাবে করতে হবে অ্যান্ড অ্যান্সারটা বের করতে হবে। এখন বলতে পারো যে এত সহজ জিনিসে কি আসবে, না, এগুলো তোমার প্র্যাকটিস। দেখো আসলে যদি ম্যাথ আসে, কেমন ম্যাথ আসতে পারে, তো আসে জেনারেল। তো আমি তিন, কত হিসেবে দেওয়া দিতে পারে, ধরো আমি একটা কত দিই, বিন্দুটির দূরত্ব 5,3 থেকে, এটা একটা শর্ত, বুঝছো? 5,3 থেকে 4 একক দূরে হলে 4 একক দূরে হলে 5,3 হতে বিন্দুটির কোটি দিয়ে দিছে, বিন্দুটির ভুজ নির্ণয় করতে বলছে। বিন্দুটির ভুজ কত? একেবারেই 3 - 3 তারপর স্কোয়ার, দেখো এটা জিরো হয়ে যায়, তাহলে এটা বাদ, তাহলে বাকি থাকে এটা, তাহলে তুমি লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 ইজ ইকুয়ালস টু 16। তার পরবর্তীতে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 10x, 25 থেকে 16 বাদ দিলে হয় 9 প্লাস 9 ইজ ইকুয়ালস টু 0। তো এটা যদি একটা মিডিল টার্ম করো, তাহলে বের হয়ে চলে আসে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস এক্স, 9কে 9 এবং এখানে 10ও মিলে যায়, প্লাস 9 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বুঝতে পারতেছো এক্স কমন নিলে এক্স মাইনাস 9, এবং এখান থেকে -1 কমন নিলে এক্স মাইনাস 9 ইজ ইকুয়ালস টু 0। তো x - 1 ইন্টু এক্স মাইনাস 9 ইজ ইকুয়ালস টু 0। তো এখন এখান থেকে যে দুইটা ভ্যালু চলে আসে, এক্স ইজ ইকুয়ালস টু 1 একবার হয়, এক্স ইজ ইকুয়ালস টু 9 একবার হয়। তো এই দুইটা মানে প্রযোজ্য, এখান থেকে এই দুইটা মানে যে কোনো একটা উত্তর হতে পারে। তো আশা করি বুঝতে পারছো। তো এখন এখন একটু বলে দিই মানে ব্যাপারটা কেমন।
রাত করে দেখাই দিই। দেখো মনে করো এখানে হচ্ছে এটা হচ্ছে আমার একটা এক্সিস, এটা একটা এক্সিস। এখন ভাইয়া দেখো তো এখান থেকে এইটা একটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট হচ্ছে এটা। তো তোমাদের আমি একটু আচ্ছা দেখাই। ওকে সো এই পয়েন্টটা দেখো তো একটা নির্দিষ্ট রেখার সাথে এইভাবে আছে না? তাহলে বলো, মনে করো এই বিন্দুটা তোমার হচ্ছে, মনে করো এই বিন্দুটা তোমার হচ্ছে 3। আবার এইটা দেখো একটু, এটা কিন্তু তোমার অনেক জায়গায় কাজে লাগবে। খুবই ছোটখাটো একটা জিনিস, কিন্তু প্রচুর জায়গায় কাজে লাগবে দ্রুত ম্যাথ সলভিং এর জন্য। তাহলে মনে করে নাও এটা 3, আর এটা মনে করে নাও এটা হচ্ছে 4 ধরে নাও। তাহলে বলো তো এই বিন্দুটা কত? আমাদের এই প্রাথমিক বিন্দুটা হচ্ছে তোমার 3,4। আচ্ছা এবার বলো তো এই পয়েন্টটা, এই যে আমাদের ফার্স্ট পয়েন্টটা, মনে করো এই ফার্স্ট পয়েন্টকে আমি বললাম এ পয়েন্ট এ। তো এই এ পয়েন্ট যদি তোমার 3,4 হয়, তাহলে এই যে এই পয়েন্টটাকে আমি বলতেছি বি, এন্ড এই পয়েন্টটাকে আমি বলতেছি সি। তাহলে বলো তো বি পয়েন্টের ভুজ বা কোটি কোনটা কি হবে? দেখো বি পয়েন্টটা কিন্তু তোমার এক্স অক্ষের এই দিকে গেছে, তার মানে এর এক্স পরিবর্তন, কিন্তু বলো তো ওটা কি উপরে কোনো কোনো দূরত্বে গেছে? না। তাহলে উপরে যদি না যায় তাহলে ওর কিন্তু কোটি সেম। তাহলে তুমি এখানে বলতে পারো যে ভুজটা পরিবর্তন হবে, অর্থাৎ ভুজ আমি জানি না, তো ভুজটাকে আমি বি নামে, ছোট হাতের বি নামে সূচিত করলাম। ভুজ আমি জানি না, কিন্তু ভুজ যেহেতু একই বরাবর গেছে, তাহলে এটার আমি বলতে পারি এটার কোটি হচ্ছে 4। ঠিক আছে? আবার ভাই এটা দেখো, সি পয়েন্টটা যদি তুমি একটু বলো, তাহলে সি পয়েন্টটা দেখো তো, সি পয়েন্টটা তুমি এই উপরের দিক বরাবর গেছো, তাহলে উপরের দিক বরাবর যদি আমি যাই তাহলে কিন্তু আমার ওয়াই পরিবর্তন হয়। তাহলে আমাদের এখানে ওয়াই পরিবর্তন হয়। আচ্ছা এখন আমাদের যদি ওয়াই পরিবর্তন হয় তাহলে এক্স এর কোনো পরিবর্তন নাই। তাহলে এক্স এর যদি পরিবর্তন না হয় তাহলে এখানে এক্স যা আছে 3 আছে, এখানেও এক্স 3 এ থাকবে, কিন্তু ওয়াইটাকে আমি ছোট হাতের সি দ্বারা সূচিত করলাম। ওয়াইটা আমি জানি না। এখন এইটা শিখে লাভ কি হলো? এটা শিখে লাভ হলো, দেখো তোমরা যদি কোনো দুইটা পয়েন্ট, মনে করে একটা পয়েন্ট বললাম 2,3, একটা পয়েন্ট বললাম 100,3। এখন তোমাকে বললাম যে এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্সটা বের করো। ডিস্টেন্স সমান হট। এখন তুমি তো পড়ে গেলা একটা সমস্যায় যে 100 থেকে 2 বাদ দেবো, 100 থেকে 2 বাদ দিলে তো কিন্তু তোমার সাদা মিন করে। তাহলে তুমি এই দূরত্বগুলা এমনি এমনি মাথায় খাটায় যে যদি তোমার এক্স পরিবর্তন না হয় তাহলে ওয়াই পরিবর্তন হবে, এবং যদি তোমার ওয়াই পরিবর্তন না হয় তাহলে তোমার এক্স পরিবর্তন হবে, এবং এইভাবেই কিন্তু তুমি বের করে নিতে পারলা। বুঝছো? তাহলে দেখো তো এখান থেকে তোমার কি পরিবর্তন হচ্ছে? ভুজ না? তাহলে ভুজেও যতটুকু পরিবর্তন সেটা কি তোমার দূরত্ব না? দেখো এখানে, এখানে যখন এ আর বি এর জন্য তোমার কোটি পরিবর্তন হয়েছিল না, তখন ভুজের পরিবর্তন কি কিন্তু তোমার দূরত্ব নির্দেশ করতেছে, এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব। দেখো এ এবং বি এর মধ্যবর্তী দূরত্বটা নির্দেশ করতেছে। ঠিক আছে? আবার যখন উপরের দিকে যখন তোমার ভুজ পরিবর্তন হয় নাই, তখন কোটির পরিবর্তনটাই দূরত্ব নির্দেশ করতেছে। তাহলে এদের পরিবর্তন যদি তুমি বলতে চাও তাহলে এদের পরিবর্তন হবে ডি সমান জাস্ট 100 থেকে 2 বাদ দাও, তাহলে 100 থেকে 2 বাদ দিলে তুমি পাবো কত? 98, এবং এই 98টাই হচ্ছে অ্যান্সার। তাহলে এই পয়েন্ট 2,3 পয়েন্ট অ্যান্ড 100,3 পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে তোমার 98 ইউনিট, 98 একক। তো আশা করি এই ছোট্ট জিনিসটা অনেক ডিটেলসে বলছি, অনেক ধাপে ধাপে ধীরে ধীরে বলছি, তোমরা আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। তো এটা আমাদের একটা বেসিক আইডিয়া ছিল।
দুই একটা ছোটখাটো অঙ্ক করে। এটা আসলে খুবই মজাদার একটা টপিক। তো চলো এখানে আমরা দেখি প্রবলেম 02। ওকে। তো প্রবলেম 02 এ বলা হচ্ছে ওয়াই অক্ষ ও 7,2 বিন্দু হতে বিন্দু হতে মনে করো এখানে একটা বিন্দু আচ্ছা এখানে একটা বিন্দু দিলাম মনে করো a,5 বিন্দুটির দূরত্ব মানে সবগুলোতেই দেখবে একটা শর্ত দেয়া আছে। শত কঠিনও হতে পারে, সহজও হতে পারে। ঠিক আছে? তো a,5 বিন্দুটির দূরত্ব মনে করো বললাম সমান। আচ্ছা দ্রুত সমান। তাহলে দ্রুত সমান হলে এখান থেকে আমি বের করতে বললাম যে সমান হলে এর ভ্যালুটা কত? এটা আমি আননোন হিসেবে দিছি, তাহলে এর ভ্যালুটা কত? তাহলে বলো প্রথমত আমরা এই জিনিসটাকে এভাবে নেব। যখন y এর কথা বলছে আমরা y লিখলাম, 7,2 এর কথা বলছে 7,2 লিখলাম, মানে চিন্তাটা যেন দ্রুত হয় সেই জন্য। আবার a,5 বলছে। তো দেখো একবার তুমি y অক্ষ থেকে বলছে না, তো তুমি একবার y অক্ষ থেকে এর দূরত্ব নিবা, আরেকবার তুমি y অক্ষ থেকে এর দূরত্ব নিবা। এইভাবে চিন্তা করবা। মানে প্রশ্নে যেটাই বলুক ওই দুইটা জিনিসকে প্রথমে খাতায় এইভাবে রাফভাবে লিখবা। লেখার পর y অক্ষ থেকে একবার 7,2 এর দূরত্ব, y অক্ষ থেকে একবার a,5 এর দূরত্ব। এখন বলো আমাকে আমাকে এই কনসেপ্টটা বলো, আমরা যে ক্লাস 2 এ যে মানে হ্যাঁ তোমার লেকচার 2 এ যে শিখলাম, লেকচার 2 এ শিখি নাই যে y অক্ষ হতে দূরত্ব সেটাকে আমি কি বলি বলো তো? y অক্ষ হতে দূরত্ব এটাকে আমরা ভুজ নামে চিনি। এটাকে আমরা চিনি ভুজ নামে, মডুলাস অফ ভুজ। ওকে। তাহলে y অক্ষ থেকে দূরত্ব এটাকে আমি বলতে পারি এইভাবে, y অক্ষ হতে দ্রুত এটাকে আমি বলতে পারি মডুলাস অফ ভুজ। এন্ড ভুজটা কত? ভুজটা এখানে দেখতে পাচ্ছ 7। তাহলে এটাকে আমি বললাম মডুলাস অফ 7। ঠিক আছে? তো মডুলাস 7 করলে 7 এ পাবো। হ্যাঁ? তার পরবর্তীতে কি দেখা যায়? তার পরবর্তীতে আমরা দেখতে পারি আচ্ছা দাঁড়াও, y অক্ষ হতে 7,2 প্রশ্নটা একটু পড়ি। y অক্ষ ও 7,2 বিন্দু হতে ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা তোমাদের আন্ডারস্ট্যান্ডিং একটু ভুল হয়ে গেছে। আমি প্রশ্নটা পড়ি নাই। ওকে দেখো। ওকে দেখো, এই যে দেখো বলছে যে y অক্ষ থেকে একবার a,2 এর ডিসটেন্সটা আমি মাপবো, একবার y অক্ষ থেকে মাপবা এই বিন্দুটা দ্রুত। আসলে এইটা বোঝানো হয়েছে। আমি প্রশ্নটা না পড়ে আমি এইভাবে নিজের মতো বলা শুরু করছিলাম। ওখানে একটা বলছি, এখানে আরেকটা বলছি, সরি। তো দেখো y অক্ষ থেকে আমরা ডিসটেন্স মাপবো a,5 এর। তো y অক্ষ থেকে a,5 এর ডিসটেন্স মাপলে ভুজ হবে মডুলাস অফ ভুজ, আর এখানে ভুজ আছে তোমার a, তাহলে এখানে হবে তোমার মডুলাস অফ a। ওকে। এন্ড সেকেন্ডলি আমরা মাপবো কি? আমরা সেকেন্ডলি 7,2 হতে a,5 এর দূরত্ব মাপবো। তাহলে এর দূরত্ব যদি মাপো এটা কি হবে? এটা হবে রুট ওভার অফ 7 থেকে প্রথমে a বাদ ভুজ দ্বয়ের অন্তর প্লাস 2 থেকে 5 বাদ কোটি দ্বয়ের অন্তর। ওকে। তাহলে এখন এই দুইটার ডিস্টেন্স তো সমান, তো এই সমান ইয়েটা ফেলো। তো সমান ইয়েটা ফেলে আমি একবার স্কোয়ার করে দিলাম, তাহলে এটা হবে স্কোয়ার আর ওইদিকে রুটটা উঠে যাবে। এন্ড করো 49 মাইনাস 7 দ্বিগুণে 14, তাহলে 14a প্লাস a স্কোয়ার, এখানে পাবা 2 থেকে 5 বাদ দিলে -3, -3 কে স্কোয়ার করলে +9। ওকে। তো সবগুলোকে একদিকে যদি আচ্ছা আনার আগে দেখো এইদিকে স্কোয়ার আর এইদিকে স্কোয়ার এটা কাটাকাটি করা যায়। তারপরে 14 এটাকে যদি এইদিকে আনো তাহলে 14a ইজ ইকুয়ালস টু 49 প্লাস 9, তাহলে এটা হবে আমাদের 58, 58 হয়। তারপরে a ইজ ইকুয়ালস টু কি বলা যায়? a ইজ ইকুয়ালস টু বলা যায় তোমার 58 ডিভাইডেড বাই 14, 58 ডিভাইডেড বাই 14। তো এটাকে যদি 2 দ্বারা যদি একটু কাটাকাটি করো তাহলে এটা হবে তোমার 29 ডিভাইডেড বাই 7। এটা হচ্ছে তোমার অ্যান্সারটা, a এর ভ্যালুটা। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তার মানে কি বুঝলাম? একটা শর্ত দেওয়া থাকবে, সেই শর্তের আন্ডারে আমরা জিনিসটাকে এক্সপ্লেন করব অ্যান্ড সেকেন্ডলি ওই জিনিসটাকে নিয়ে কাজ করব, কাজ করলেই পেয়ে যাবা অ্যান্সার। ঠিক আছে? তো দ্রুত সংক্রান্ত আরো যদি দেখো এখানে আরেকটা প্রশ্ন আমি একটু করাই তোমাদের। এখানে আমি আরেকটা প্রশ্ন একটু করাই।
অক্ষ হতে ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ, মানে এটা একটা শর্ত, এর দূরত্বের দ্বিগুণ। ভালো করে বুঝো, প্রশ্ন লেখার সাথে সাথে ব্যাপারটা বুঝো। এক্স অক্ষ হতে, আমি বললাম এক্স অক্ষ হতে এর দূরত্ব 4 একক হলে, এক্স অক্ষ হতে এর দূরত্ব 4 একক হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এই ম্যাথটা আসলে অনেক সহজ ম্যাথ, কিন্তু এটাকে আমরা একটু ফিল করব, স্থানাঙ্ক কত। এখানে ফিলিং এর অনেক বড় ব্যাপার আছে। এই অঙ্কটা যদি তোমরা করো দেখবা যে এর মান টোটাল 4টা বের হবে, টোটাল মান 4টা। এখন কেন 4টা? খালি পি বিন্দুর কথা বললো, পি বিন্দুর স্থানাঙ্ক কেন 4টা দেখবো আমরা, ঠিক আছে। তো প্রথমত দেখো তো তোমার পি বিন্দুর কি মানে ভুজ এবং কোটি কোনো কিছুর কথা বলছে? বলে নাই কিন্তু। তো শুরুতে প্রথমে যখন সলিউশন করবা এই স্থানাঙ্কটা ধরে নিতে হবে। তো ধরে নাও, ধরি পি বিন্দু, এটা ধরে নিতে হবে, অ্যাট ফার্স্ট আমাদের ধরে নিতে হবে। তো ধরি পি বিন্দু, যে কোনো কিছু একটা ধরে নাও। আচ্ছা, ধরে নাও আলফা বিটা। তো পি বিন্দু যদি তোমার আলফা বিটা হয়, তাহলে বলো তো এক্স অক্ষ হতে যেটা দ্রুত, এই যে এক্স অক্ষ থেকে দ্রুতের কথা বল, তাহলে এক্স অক্ষ হতে দ্রুত সেটা কি মডুলাস অফ বিটা না, মানে কোটি না? তাহলে ওটা একটু লিখি, এক্স অক্ষ হতে দ্রুত সেটা হবে তোমার মডুলাস অফ বিটা। আবার আমি যদি বলি ওয়াই অক্ষ হতে দ্রুত, তাহলে কত? ওয়াই অক্ষ হতে দ্রুত এটা হবে মডুলাস অফ আলফা, ঠিক আছে। এখন প্রশ্ন অনুযায়ী কি বলছে, প্রশ্ন অনুযায়ী কি বলছে দেখো, প্রশ্ন অনুযায়ী যেটা বলছে সেটা হচ্ছে, প্রশ্ন মতে এটা বলছে যে তোমার এক্স অক্ষ হতে দ্রুত মানে বিটাটা, এক্স অক্ষ হতে দ্রুত তো তোমার বিটা, তো বিটাটা কি হবে? বিটাটা হবে ওয়াই অক্ষ, আচ্ছা দাঁড়াও, পি বিন্দু দ্রুত ওয়াই অক্ষে এর দ্রুতের দ্বিগুণ, তাহলে ওয়াই অক্ষ থেকে দ্রুত তোমার তো আলফা, আলফা, তাহলে আলফা এর দ্বিগুণ হবে, আমাদের প্রশ্নে কিন্তু এটা বলছে। এবং আরেকটা জিনিস আমাদের উল্লেখ করে বলছে, আরেকটা জিনিস আমাদের উল্লেখ করে দিয়েছে দেখো, যে এক্স অক্ষ হতে দ্রুতের কথা বলছে, তাহলে এক্স অক্ষ হতে দ্রুত আমাদের বিটা, এটা হবে মডুলাস অফ বিটা, এটা কত একক বলছে? 4 একক। তাহলে বিটা যদি 4 একক, বিটা মডুলাস অফ বিটা যদি 4 একক হয়, তাহলে তুমি বিটাকে উঠাই দাও, মডুলাসকে উঠাই দাও। তাহলে মডুলাসকে যখন উঠাই দিলা, দেখো মডুলাস কিন্তু পরম মান, মডুলাসের ভিতরে তোমার পজিটিভও থাকতে পারে, নেগেটিভও থাকতে পারে, কিন্তু এই মানটাকে অলওয়েজ পজিটিভ করে দেয়। তাহলে তুমি যখন মডুলাস অফ বিটা বলতা তখন কিন্তু অলওয়েজ পজিটিভ বিটা, কিন্তু যখন তুমি জাস্ট বিটা দিকে তোমার পজিটিভ অথবা নেগেটিভ দেওয়া হয়, প্লাস মাইনাস দেওয়া হয়, তাহলে প্লাস মাইনাস অফ 4, ঠিক আছে। তো এবার এবার আমি বিটার স্থানাঙ্ক পাইলাম, এখান থেকে আমার আলফার স্থানাঙ্ক বের করে নিয়ে আসতে হবে। তো দেখো তো, আমি যদি আলফার স্থানাঙ্ক যদি বের করতে চাই, তাহলে কি হবে সেটা? সেটা হবে হাফ অফ বিটার স্থানাঙ্ক, ঠিক আছে। তাহলে বিটার স্থানাঙ্ক কি? বিটার স্থানাঙ্ক তোমার এখানে পাচ্ছ, বিটার স্থানাঙ্ক তোমার এখানে যেটা পাচ্ছ সেটা হচ্ছে যে হাফ ইন্টু বিটার স্থানাঙ্ক কত? প্লাস মাইনাস অফ 4, প্লাস মাইনাস 4। তাহলে আলফা কত পাবা? দেখো এখানে আলফা ইয়া ছিল, তো যাই হোক যেটাই হোক, যদি মূল্য উঠাই দাও ওই আলফার মানও পাবা, প্লাস মাইনাস অফ 4কে 2 দ্বারা ভাগ করলে 2 পাবা। তাহলে দেখো এখানে টোটাল যে আলফা এবং বিটা, মানে পি বিন্দুর যদি কথা বলো, পি বিন্দু কেমন? পি বিন্দু হবে প্লাস মাইনাস আলফা কমা প্লাস মাইনাস বিটা। কেন? কারণ আলফার মান প্লাস মাইনাস করে পাইছি। তাহলে পি বিন্দুটা আসলে কি? পি বিন্দুটা আসলে হচ্ছে তোমার এমন পি প্লাস মাইনাস 2 কমা প্লাস মাইনাস 4। তাহলে এখন 4টা মান কেমনে হইলো দেখো, একটু কম্বিনেশন করলেই পাওয়া যাবা। পি বিন্দু মানে তুমি যদি দুইটা করে নাও, দুইটা করে 4টা পাবা। দেখো প্রথমে পি এর প্রথমে স্থানাঙ্ক পজিটিভ নাও 2বার, তারপরে এটা নেগেটিভ নাও 2বার, তাহলে দেখো পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে পজিটিভ যখন নিলাম তখন একবার পজিটিভ 2, হ্যাঁ পজিটিভ 2, তো এই পজিটিভ 2 এর সাথে আমি একবার নিলাম পজিটিভ 4, আরেকবার নিলাম নেগেটিভ 4, বুঝছো? তারপরে একবার নেগেটিভ 2, আবার নেগেটিভ 2, তো এই নেগেটিভ 2 এর সাথে একবার নিলাম পজিটিভ 4, এই নেগেটিভ 2 এর সাথে একবার নিলাম নেগেটিভ 4। দেখো টোটাল 4টা মান পেয়ে গেছে, মানে 4 ধরনের কম্বিনেশন পেয়ে গেছে। তো টোটাল উত্তর তোমার এখানে 4টা, এই 4টাই কিন্তু তোমার ওই শতগুলো মানবে। প্রশ্নে যে শতটার কথা বলছে এই শতটা বিন্দুই মানবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। তো এই জিনিসটা যতটুকু তোমার সহজ ছিল তার থেকে বেশি জিনিসটা হচ্ছে বুঝার, আন্ডারস্ট্যান্ডিং এর ছিল, ঠিক আছে। ওকে, তো এবার আমরা আরেকটু মোটামুটি আরেকটু অ্যাডভান্স দেখবো। এটা হচ্ছে আমাদের বৃত্ত সম্পর্কে, মানে বৃত্তের সাথে রিলেটেড এরকম কোনো টপিকস, এরকম কোনো টাইপ। তো দেখো বৃত্তের জন্য তোমরা 9 10-এ মনে হয়
চ্যাপ্টার নাম্বার 8, জেনারেল ম্যাথ চ্যাপ্টার নাম্বার 8, ওখানে বৃত্ত সংবলিত একটা চ্যাপ্টার পড়ছিলা। তো ওই চ্যাপ্টারে তোমাদের কিছু কয়েকটা উপপাদ্য ছিল। তো ওই উপপাদ্যগুলোর মধ্যে ওই কথাগুলো একটু আমাদের কাজে লাগবে, ঠিক আছে? বৃত্তের উপপাদ্যের ওই কথাগুলো আমাদের কাজে লাগবে। তো কেমন ছিল আমি একটু যদি দেখাই তোমাদের, দেখাই, দেখো প্রথমত ধরে নাও এটা হচ্ছে একটা সার্কেল, এটা একটা সার্কেল। তো এই সার্কেলের এটা মনে করো একটা যে কোনো জ্যা, তো যে কোনো জ্যা এটা হচ্ছে তোমার সেন্টার পয়েন্ট, অর্থাৎ আমি এটাকে সি নামে সূচিত করলাম। এটা মনে করো এবি জ্যা, তো এই এবি জ্যার যে মধ্যবিন্দু এটা মনে করো সি। তো এখান থেকে কি কি কথাগুলো বলা যায় জানো? দাঁড়াও বলতেছি। আচ্ছা এখানে সি কেন বললাম, তাহলে এটা বলি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। ওকে, তাহলে দেখো এখানে আমি মনে করে একবার বললাম সি এ বি এর মধ্যবিন্দু। তোমার এই উপপাদ্যটা আপাতত লাগবে, তো আমি এটাকে বলতেছি সি এ বি এর মধ্যবিন্দু। এখন বলো তো সি যদি এ বি এর মধ্যবিন্দু হয়, তাহলে ওখানে উপপাদ্য ছিল যে কোনো একটা জ্যায়ের ওপর, কোনো একটা জ্যায়ের মধ্যবিন্দু এবং বৃত্তের কেন্দ্র এই দুটো যদি আমি যোগ করি, তাহলে সেটা হবে ওই জ্যায়ের ওপর লম্ব, মানে এখানে হবে ও সি লম্ব এবি। তো এই উপপাদ্যটা একটু কাজে লাগবে। মানে তুমি যদি বৃত্তের কেন্দ্র থেকে কোনো একটা জ্যায়ের মধ্যবিন্দু পর্যন্ত একটা দাগ টানো, যে ইয়াটা পাবা, যে দ্রুতটা পাবা বা যে বাহুটা পাবা, সেটা তোমার হবে ওই জ্যায়ের উপর লম্ব। আশা করি বুঝতে পারছো। তো এই কথাটা যেমন এইভাবে বলা যায়, তেমন ভয়েস ভার্সা এই কথাটাকে যদি আমি অন্যভাবে একটু কনভার্ট করি, তাহলে দেখো ব্যাপারটা কেমন হবে। ব্যাপারটাকে আমি এইভাবে বললাম যে ওসি লম্ব যদি এবি হয়, তাহলে সি হলো এবি এর মধ্যবিন্দু। আগে বলা হয়েছিল সি এবি এর মধ্যবিন্দু, তাহলে ওটা, আর এখন লম্বটাই বলে দেওয়া হইলো, তাহলে আমরা বলতে পারবো সি হলো এবি এর মধ্যবিন্দু। ঠিক আছে, বুঝতে পারলাম? তো এই জিনিসটা আমরা কিন্তু এখন এখানে অ্যাপ্লাই করতে পারি বৃত্তের যদি কোনো অঙ্ক আসে। তো দেখো বৃত্তের এই জিনিসটা খুবই ফেমাস, আমি একটা দেখাই দিই। আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রবলেম 04। ওকে, তো এখানে বললাম আচ্ছা বৃত্ত যেহেতু, তাহলে একটা ব্যাসার্ধ দিয়ে দিই প্রথমে। মনে করো একটি বৃত্তের ব্যাসার্ধ 5 একক, একটি বৃত্তের ব্যাসার্ধ 5 একক। আচ্ছা, তো কেন্দ্র থেকে দ্রুত মাপতে হবে। কেন্দ্রের স্থানাঙ্ক দেই, কেন্দ্রের স্থানাঙ্ক মনে করো কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে দিলাম 5,3। 5,3। তো তারপরে এর জ্যা নিয়ে আমরা কাজ করবো, তাই না? তো এর যে জ্যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তার সমদ্বিখণ্ডিত হওয়া মানে কি বলতো? এটা একটা লাঠি, এই লাঠিটাকে আমি সমদ্বিখণ্ডিত করবো, সমানভাবে 2 ভাগে ভাগ করবো। তার মানে একদম মাঝামাঝি দিক থেকে কাটবো না, এই দিক থেকে কাটবো না। তো এই যে মাঝামাঝি দিক থেকে কাটলাম, এটা কিন্তু তোমার মধ্যবিন্দু হিসেবে কাজ করবে, বুঝছো? তাহলে এর যে জ্যা 3,2 বিন্দুতে তোমার সমদ্বিখণ্ডিত হয়, তার দৈর্ঘ্য নির্ণয় করো। সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, এটা হচ্ছে আমাদের অঙ্ক। সো এইখান থেকে দেখো তো, এটা যদি তোমার লম্ব হয়, ভাইয়া বোঝো ভালো করে, ওসি যদি এবি যদি লম্ব হয়, তাহলে তুমি এইখান থেকে একটা ত্রিভুজ বানাই ফেলতে পারো না? এই ত্রিভুজের দেখো মজার বিষয়, এই ত্রিভুজে তোমার এইটা ওবিটা যেটা অতিভুজ হিসেবে কাজ করতেছে। অতিভুজ কেন? কারণ এটা লম্ব, সমকোণী ত্রিভুজ, সমকোণের বিপরীত পাশে বাহু অতিভুজ। তো এই অতিভুজটা কিন্তু তোমার আর মজার ব্যাপার, অতিভুজটা তোমার এই বৃত্তের ব্যাসার্ধটা। তো এখানে তোমার ব্যাসার্ধ দেওয়া আছে, এটা থেকে আমরা কাজ করতে পারি না? এই কাজটা আমরা করব, ঠিক আছে? তো দেখো আমি এই ক্ষেত্রে একটু বৃত্তটা আট করে নিই। মনে করো এটা হচ্ছে আমার সেই বৃত্ত, এই বৃত্তের সেন্টারটা আমার দেওয়া আছে, এটা হচ্ছে আমার 5,3। এর যে যা মনে করো এটা একটা জ্যা, এই জ্যার মধ্যবিন্দু এটাকে আমি বললাম 3,2, ঠিক আছে? তাহলে এটা ও কেন্দ্র বিশিষ্ট, এটাকে সি বললাম আগের মতো, এটাকে এ বললাম, এটাকে বি বললাম। আমাদের বের করতে হবে এবি সমান হট। দেখো জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলছে, এবি সমান হট। এখন ভাইয়া দেখো, এটা যদি তুমি জানো, মানে তুমি ও জানো, সি জানো, তাহলে ওসি তুমি জানো কেমন করে? দূরত্ব হিসেবে আমরা দূরত্বের কনসেপ্ট জানি। আরেকটা কথা, তুমি যদি কোনোভাবে, এই যে এটা হচ্ছে সি পয়েন্ট, তো তুমি যদি কোনোভাবে এসি, আচ্ছা এসি আমি যেহেতু বাহুটা ওইদিকে দিচ্ছি, আমি বিসি দেই, তো তুমি যদি কোনোভাবে বিসি বের করতে পারো,
তাহলে বিসিটা আসলে কি বলতো, বিসিটা আসলে হাফ অফ এবি না, মানে এবি কে অর্ধেক করলে বিসি পাবো না। তো তুমি যদি কোনোভাবে বিসিটা পারো তাহলে তুমি এবিটাও পারো। এবি কি হবে, এবি হবে 2BC, বিসি এর দ্বিগুণ। ওকে, তো এখন এখান থেকে দেখো তোমার এই জিনিসটা তুমি কিন্তু চাইলে বের করতে পারো। এটা দুইটা বিন্দু দেওয়া আছে, আমি স্থানাঙ্ক দিয়ে বের করবো। আর এই যেটা, এটা কিন্তু তোমার বৃত্তের ব্যাসার্ধটা, মানে ওবিটা বৃত্তের ব্যাসার্ধ, এটা কিন্তু তোমার দেয়া আছে। তো এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের তোমার দুইটা বাহু দেয়া, আর একটা বাহু বের করতে বলছে। কি পারবে না, কে পারবে না, খুবই সহজ না? তো আসলে আমরা একটু বের করে নিই। প্রথমত আমরা ও সিটা একটু বের করব, একেবারেই দ্রুতভাবে করব, অত আস্তে আস্তে করার টাইম নেই। তো দেখো 5 থেকে 3 বাদ 2, 2 এর উপর স্কোয়ার, প্লাস 3 থেকে 2 বাদ, এই যে দেখো কোটি, কোটি হচ্ছে এখানে 3 আছে এখানে 2 আছে, তো 3 থেকে 2 বাদ মানে আমি ও সিটা হিসাব করতেছি। তো 3 থেকে 2 বাদ 1, 1 এর উপর স্কোয়ার, তাহলে এখান থেকে আলটিমেটলি পাচ্ছ √5। ঠিক আছে, √5। ওকে, তো এটা ওসি বের হলো। তো আমাদের এখানে ওবিটা কত, ওবি আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের 5। দেখো 5 একক হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তো আমাদের চাইছে কি, আমাদের চাইছে হচ্ছে বিসিটা বের করতে হবে আগে আমাদের। তো বিসিটা যদি বের করতে চাই তাহলে দেখো এখান থেকে ওবির উপর স্কোয়ার ইজ ইকুয়ালস টু বিসির উপর স্কোয়ার প্লাস, আচ্ছা বিসির উপর স্কোয়ার প্লাস বিসি ওএ, ও আচ্ছা ওএ তো না, ওসি, ও এটা হবে ওসি, ওসির উপরে স্কোয়ার। তো আমাদের লাগবে কি, আমাদের লাগবে বিসি, তাহলে বিসি ইজ ইকুয়ালস টু √অফ ওবি স্কোয়ার মাইনাস ওসি স্কোয়ার। তাহলে বিসি হবে √অফ ওবি স্কোয়ার কত, এটা হচ্ছে তোমার 5 এর উপর স্কোয়ার মানে 25, আর ওসি স্কোয়ার এটা হচ্ছে তোমার √5 এর উপর স্কোয়ার, তার মানে 5। 25 থেকে 5 বাদ দিলে এখানে পাবা বিসি পাবা √20, আর √20 কে লেখা যায় 4 গুণ 5, 4 কে রুট করলে 2, 5 কে রুট করলে √5, তাহলে হয় 2√5। তাহলে বিসি পাইলা। তাহলে বলো তো এ বিটা কি হবে, মানে জায়ের দৈর্ঘ্যটা কি হবে, জায়ের দৈর্ঘ্যটা হবে 2 ইন্টু বিসি। এখান থেকে এটা পাইলা, জায়ের দৈর্ঘ্য হবে 2 ইন্টু বিসি, এটা হবে 2 ইন্টু √5, আর আলটিমেটলি আনসারটা পাবা 4√5। এটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার এখানে যে জায়ের দৈর্ঘ্য ওইটা। তো আশা করি এই কনসেপ্টটা বুঝে গেছে। তো দূরত্ব নিয়ে এরকমই খুব ছোটোখাটো ব্যাপারগুলো আসে, এরকম এই ছোটোখাটো জিনিসগুলো বের করতে হয়। এবং দ্রুত নিয়ে তোমার আর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমার ওই যে বর্গের কথা বলবে, রম্বসের কথা বলবে, সামুদ্রিকের কথা বলবে, ওইগুলো একটু তথ্যগুলো লাগবে। ঠিক আছে, ওইগুলো একটু তথ্যগুলো লাগবে। তো দ্রুত নিয়ে তোমাদের আমি আরেকটা শর্ট ট্রিক্স বলতে পারো, ওটা একটু শিখাই, যদি একটু শিখাই। দেখো এটাকে আমি বলবো সামান্তরিক, আচ্ছা আমি বললাম চতুর্ভুজের, এখানে স্বাভাবিকভাবে কোনো, আচ্ছা আমি দিই সামান্তরিক প্লাস আয়ত প্লাস রম্বস প্লাস বর্গ এর চতুর্থ বিন্দু, এটা কিভাবে আমরা বের করতে পারি, এটা একটু আমরা শর্টকাট ট্রিক্স একটু শিখবো। স্বাভাবিকভাবে যখন অঙ্ক করবো তখন নিশ্চয়ই এইভাবে করবো না। তো দেখো মনে করো এটা এটা আচ্ছা, তারপরে বিন্দুগুলো আমি একটু যোগ করি। ওকে, এটা একটা পয়েন্ট এন্ড এটা একটা পয়েন্ট। ওকে, তাহলে দেখো আমি একটা বিন্দুকে মনে করে বললাম -2 -1, এটা দেখেই বুঝতে পারছো সামুদ্রিক। তো আমরা মনের আন্দাজে একটা সামুদ্রিকের মতো করে ফেললাম। তো একটাকে বললাম -2 -1, একটাকে ভাইয়া বললাম -2 -1, একটাকে বললাম মনে করো 1,0, একটাকে মনে করে বললাম 1,2, 1, আচ্ছা 1,0, আচ্ছা এইটাকে বলি 1,2। ওকে, তাহলে তোমাকে এখানে বের করতে হবে, তোমাকে এখান থেকে বের করতে হবে এই বিন্দুটা, মানে 3টা বিন্দু দেওয়া আছে। তাহলে 4 নম্বর বিন্দুটা কি হবে, এটা তোমাকে বের করতে হবে। কিভাবে করবা? তো এটা করার জন্য একটু যদি মাথা খাটাও তাহলে দেখো তো তোমার এই দিকে যত বাড়বে বা কমবে, এটা তো সেম মানে অনুরূপ বাহু বা তোমার সমান্তরাল এবং সমান বাহু, তাই না? তো এই দিকে এইদিকে তো এইদিকে যতটুকু থাকবে এটা তো এইদিকে ততটুকু থাকবে, বাড়বে বা কমবে, তাই না? কারণ এটা সমান্তরাল ভাবে যাচ্ছে, এতে দিক একই বাহু দুইটার। তাহলে তোমার এইটা যদি কখনো বাড়ে এটাও বাড়বে, এটা যদি কমে উপরেরটা যদি কমে তাহলে নিচেরটাও কমবে। তাহলে আসো দেখি উপরেরটা কত বাড়ছে। দেখো তুমি যদি উপরের ভুজের কথা বলো, বলো তো ভুজ -2 ছিল, হয়ে গেছে কত +1 না?
তো -2 থেকে +1 বলো কত বাড়ছে? এটা কিন্তু বাড়ছে অবশ্যই। তো -2 -1 0 1 তার মানে 3 বাড়ছে। তাহলে এখানে ভুজ বাড়ছে +3 3 বাড়ছে। এবার যদি তুমি কোটির কথা বলো, কোটি কতটুকু বাড়ছে বা কমছে? দেখো ভাইয়া কোটিও কিন্তু বাড়ছে। কত বাড়ছে? -1 ছিল +2 হয়ে গেছে। এখানেও কিন্তু 3 বাড়ছে। -1 থেকে 0 1 আবার 0 থেকে 2 2 তাহলে 2 এর আগে 3 তাহলে এখানেও কিন্তু +3। তাহলে বলো তো নিচে যে বিন্দুটা হবে এটাও বাড়বে না? তাহলে নিচে যে বিন্দুটা এটা এই যে এটা কত? এটা তোমার x এর স্থানে 3 বাড়বে মানে 1 + 3, y এর স্থানে 3 বাড়বে 0 + 3 তাহলে এটা হবে কত? হবে 4, 3। দেখো এটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো এই বিন্দুটা আমাদের অজানা ছিল কিন্তু। বুঝো এই বিন্দুটা কিন্তু আমাদের অজানা ছিল। আমি এইখানে x দেখলাম এটা ভুজ কতটুকু বাড়ছে, কোটি কতটুকু বাড়ছে। এটা যেহেতু একই দিকে যাচ্ছে এবং সেম পরিমাণ যাচ্ছে তাহলে এটারও আমি ভুজ অতটুকু এবং কোটি অতটুকু বাড়াই দেবো, বাড়াই দিলেই পেয়ে যাব। বুঝতে পারছো? আর অঙ্কের জন্য তোমাদের আরো কিছু আমি একটু ট্রিক্সের মতো কথা বলি, মানে অঙ্কের জন্য এরকম জিনিস কেমনে করবা। দেখো এগুলো একেবারে ছোটখাটো লেভেলের দেখে আমি এগুলো অঙ্ক করে দিতে চাচ্ছি না, তোমাদের জিনিসগুলো জাস্ট ধরাই দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করে নিবে এগুলো, ঠিক আছে? তো দেখো এখানে আমি যদি বর্গের কথা বলি, আচ্ছা প্রথমে আয়তের কথা বলি। আয়ত, তো উপরে যে জিনিসটা দেখলাম ওটা জাস্ট অনলি যে সামুদ্রিকের জন্য খাটবে না, ওটা সামুদ্রিকের জন্য খাটবে, রম্বসের জন্য খাটবে, আয়তের জন্য খাটবে, বর্গের জন্য খাটবে। কেন? কারণ সবগুলাই সেম দিকে সেম পরিমাণ যায়। তুমি উপরে যতটুকু যাবা নিচেও ততটুকু যাবে, তো ওই জন্য ওগুলো সবগুলোর জন্যই খাটবে। তো আয়ত স্পেশাল ভাবে দেখাচ্ছি কেন? কারণ দেখো কারণ আছে। ওকে, ভাবে যদি তোমার এটা আয়ত হয়ে থাকে তাহলে বলো তো ভাইয়া। আয়ত কেন বললাম? আয়ত কেন বললাম? বর্গের কথা বলি। বর্গ প্লাস রম্বস। বর্গ প্লাস রম্বস। তাহলে বর্গ দেখো সুন্দর মতো এরকম 4টা বাহু সমান এবং সবগুলা কোণ সমকোণ। রম্বস 4টা বাহু সমান কিন্তু কোনো কোণে সমকোণ নয়। ওকে, তো এইগুলো যদি তুমি কর্ণগুলো যদি অ্যাড করো, দেখো এটাকে আমি নাম দিলাম এ সি বি ডি, এটা একটা। আরেকটাকে এইটারও যদি আমি কর্ণের কথা বলি তাহলে এটাকে আমি নাম দিলাম এ বি, আচ্ছা এটাকে এ সি বি ডি এভাবে নাম দিলাম। সেটা আচ্ছা হোক। তো কর্ণগুলো তোমার কি হচ্ছে? কর্ণগুলো তোমার এডি হচ্ছে, এডি একটা কর্ণ। আর একটা কি? আর একটা হচ্ছে তোমার বিসি একটা কর্ণ। এডি একটা কর্ণ, বিসি একটা কর্ণ। তো এই যে কর্ণদ্বয়, এই কর্ণদ্বয়ের যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা অর্থাৎ এইটা বা এইটা, এগুলো কিন্তু তোমার 90 ডিগ্রি। বুঝছো? তো এটা কেবল বর্গ এবং রম্বসের জন্যই খাটে, কারণ এটা হচ্ছে একেবারেই সুষম, মানে সবগুলো বাহু হচ্ছে সমান থাকে, যার কারণে এটা হয়, মানে সেম পরিমাণ আগায় দেখে মানে এই ব্যাপারটা হয়। তো এই জন্য এদের যে কর্ণগুলা এখানে আমি কথাটা লিখি, কর্ণদ্বয় পরস্পর পরস্পর সমকোণ। তো এটা তোমার একটা জানার বিষয়। এই শতটাকে কাজে লাগিয়ে তুমি অনেকগুলো ম্যাথ করতে পারবা, এই জন্য আমি এটাকে এইভাবে বললাম। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। আশা করি তো দ্রুত নিয়ে এগুলাই কনসেপ্ট তোমার। কোনটা বর্গ, কোনটা সামুদ্রিক, কোনটা রম্বস, কেন কি হাবিজাবি এই জিনিসগুলো লাগে, এখান থেকে কিছু শর্ত সাপেক্ষে যেগুলো অঙ্ক হতে পারে সেগুলো কয়েকটা আমি 2-1টা অঙ্ক দেখাইলাম আলাদা আলাদাভাবে। বৃত্তের জন্য যদি হয় সেটাকে 9-10 লেভেল থেকে প্র্যাকটিস করে আনলাম, তারপরে আমরা করলাম। এগুলাই জেনারেলি হয়। ঠিক আছে? জেনারেলি এগুলাই হয়। তো এরপরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমাদের ঢাল। ঢাল, তো ঢাল নিয়ে একটু বিশাল কাজবাজ আছে, কারণ আমি একটু প্রচলিত বইপত্রের বাইরে জিনিসটাকে একটু ফিল করানোর জন্য ঢাল নিয়ে পুরো একটা ক্লাস কন্ডাক্ট করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের এখানে লেকচার নাম্বার 3-এর 3 নম্বর পার্টে থাকবে ঢাল। তো আশা করি তোমরা এর আগের পার্টগুলো দেখে আসছো, অর্থাৎ লেকচার নাম্বার 3-এর পার্ট 1 দেখে আসছো, পার্ট 2 দেখে আসছো, অ্যান্ড পার্ট 1 হচ্ছে একেবারে যারা এসএসসি 25 ব্যাচ বা এইচএসসি 27 ব্যাচ তাদের জন্য। তো পার্ট 2 থেকে তোমাদের সবার জন্য উন্মুক্ত, সবাই মোটামুটিভাবে দেখলে মজা পাবা, বা পার্ট 1 দেখলে একেবারেই মনে হবে যে এগুলো কী পড়তেছি, মানে যারা একটু ভালোভাবে পড়ছে আর কি, ছোটো ক্লাসগুলা মনে হবে যে ক্লাস 4-5-এ এগুলো পড়ছি। এমনও কিছু কিছু জিনিস আমি ওখানে বেসিকগুলো তুলে, তো যাদের হ্যাঁ। তো শোনো একটা কথা কি যে আমরা যখন কোনো কিছু পড়ি আমরা একটা ভুল করি, যেগুলো আমাদের জানা জিনিসপত্র থাকে সেই জানা জিনিসপত্রকে আমরা অ্যাভয়েড করি। তারপরে তুমি যেগুলো প্রথম শিখতেছো, প্রথম জানা, তুমি
কি করো, এই জানা জিনিসগুলোকে ভালো করে না বুঝে তুমি অজানা বুঝো না তুমি ছোট। এখন এতে লসটা কি হয় জানো? যে জানা জিনিসগুলো আছে ভাইয়া, ওগুলো কিন্তু তুমি ছোটবেলা থেকে পড়ছো। মানে এই জানা জিনিসগুলো তোমার কিন্তু বেসিক। তো তুমি যখন বেসিক টেস্ট করতে পারো না এবং অজানাতে যখন ঢোকো, তখন দেখবে এই অজানা জিনিসগুলো এত পরিমাণ কঠিন মনে হয় যে তোমার অবস্থাই খারাপ হয়ে যাবে। বা ম্যাক্সিমাম ম্যাথগুলোকে ধরতে পারা, ম্যাথগুলোকে আইডেন্টিফাই করা, সেগুলোকে কীভাবে সহজভাবে ভাবা যায়, এই যে চিন্তা শক্তিটা, কল্পনা শক্তিটা, এই জিনিসটা আইডেন্টিফাই করা, এই সবগুলো জিনিসই তোমার কাছে কঠিন হয়ে যায়। কাজেই এই জানা জিনিসগুলোকে অ্যাভয়েড করা যাবে না কিন্তু। জানা জিনিসগুলোকে ভালো করে জানতে হবে, আরও ভালো করে ভেতর থেকে গভীর থেকে জানতে হবে এবং তার বেসিকগুলো আহরণ করে নিতে হবে এবং সেগুলোর সাপেক্ষে তুমি অজানা জিনিসগুলোকে জানবা বা ব্যাখ্যা করবা। এটা কিন্তু প্রসেস। বুঝছো? বুঝছো? তো তোমার প্রাথমিকভাবে এই জানা জিনিসগুলোকে তোমার কিন্তু অ্যাভয়েড করা যাবে না। ঠিক আছে? তো দেখতে পাচ্ছ যে যেমন করে আমরা খুবই প্রাথমিকভাবে খুবই ডিলে করে আমরা জিনিস মানে জানা জিনিসগুলোকে একটু রিভাইজ করতেছি অ্যান্ড রিভাইসিং ওয়েতে ক্লাসগুলো কন্ডাক্ট করতেছি। তোমরা অনেকেই হয়তো এই জিনিসটাতে অনেক বেশি ইউজ টু না হইতে পারো, কিন্তু আসলে এটাই উচিত। আমরা যদি টোটাল 10টা ক্লাস নিই, এই 10টা ক্লাসের মধ্যে 6টা ক্লাস হইতে পারে বেসিক এবং বাকি যে 4টা ক্লাস, ওই 6টা ক্লাসে যত কিছু তুমি পড়ছো, বাকি 4টা ক্লাসে তার 4 গুণ বেশি পড়বা। বুঝছো? কিন্তু ওই 4টা ক্লাসে যে 4 গুণ বেশি পড়বা, সেই পরিমাণ এফোর্টটা তৈরি করতে গেলে তোমার শুরুর 6টা ক্লাস করতে হবে। শুরুর 6টা ক্লাস যদি না করতে পারো, পরের যে 4টা ক্লাস করার মতো যে ক্যাপাবিলিটি, সেটা কিন্তু তোমার তৈরি হবে না ভেতরে। কাজে বুঝো যে বেসিক থেকেই পড়তে হবে, জিনিসগুলোকে ভেতর থেকে শিখতে হবে। না হলে ইহকালে ইহকালে চলে গেলেও পরকালে ধরা খাবা। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে যে বোর্ড এক্সামে যদি তুমি ইয়া করো, তাহলে পরকালে অর্থাৎ তুমি অ্যাডমিশনে যা পুরো পাস খেয়ে যাবা। দেখবে যে তোমার শুরু থেকে আবার সব করা লাগতেছে। যেটা মানে খুবই একটা টাফ ব্যাপার। অ্যাডমিশনে তোমার জিনিসগুলোকে রিভাইজ দেওয়াই হচ্ছে মেইন কাজ। একাডেমিকের জিনিসগুলো শেখা এবং ওই জিনিসগুলোকে আয়ত্ত করা মেইন কাজ, এবং অ্যাডমিশনে তুমি যেগুলো পারো, ওই পারা জিনিসগুলোতে তোমার একটা বেস্ট আউটপুট আনাটাই কাজ। বুঝছো? নতুন কিছু শেখাটা কিন্তু অ্যাডমিশন লেভেলের কোনো কাজ না। নতুন কিছু তুমি ওখানে শিখতে পারবে না, বা শিখলেও ওটা তোমার সেরকমভাবে বেনিফিটেড হবে না। বুঝতে পারছো? তো আশা করি কথাগুলো তোমাদের সবাই বুঝছো। তো এরপর আমরা লেকচার নাম্বার 3 এর পার্ট নাম্বার 3 করব। সো পার্ট নাম্বার 3 ঢাল, এই কনসেপ্টটা তোমরা অবশ্যই দেখবা, কারণ ঢাল কনসেপ্টটা তোমরা সরলরেখার প্রতিটা ক্ষেত্রে লাগবে, বৃত্তে লাগবে, কনিক্সে লাগবে, ডিফারেন্সিয়েশনে লাগবে, ইন্টিগ্রেশনের জন্য ফের আবার ডিফারেন্সিয়েশনে লাগবে, সবখানে লাগবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে ঢাল লেকচারে। ততক্ষণ ভালো থাকিও।